পড়াশোনাটা শুরু করার পরে আপনি যেটা বলছিলেন আমিও অবজার্ভ করছি। ইনফ্যাক্ট আমি নিজের কথাও বলব। অনেকগুলো গ্রহের প্রভাবই দেখতে পাচ্ছি আমি আমার মধ্যে রয়েছে। সেটাও কি পসিবল ম্যাম? কারণ একটা জিনিস দেখো, যখন পড়তে পড়তে জানবে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে সকালবেলাতে উঠে হুম, রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা কাজ করি, মানে আমি এই যে জলটা খেলাম, তোমরা সবাই হুম। দেখলে আমি জল খেলাম, এই জলটাই জলের কারক হচ্ছে চন্দ্র, এবং আমি জলটা পান করলাম, খেলাম, তারও কারক গ্রহ চন্দ্র। আমি যদি এই জলটা তোমায় অফার করি, জল খাও, করে দিব, তোমাকে তো খাওয়ালাম, হেল্প করে দিব। তারও কারক গ্রহ চন্দ্র। আমাদের সারা দিনের যত রকম অ্যাক্টিভিটিস আছে, এটা প্রত্যেকটা পারবো না, ও অ্যাক্টিভিটিস কি কি কোনো না বলছে কোনো আদা গ্রহের দিতেছে দ্বারা তো। নিয়ন্ত্রিত। এবং তুমি সারা দিনেই নিজের মধ্যে যখন গ্রহগুলোকে চিনে যাবে, বাটা কলা ভালো যখন করে তোমার ভীষণ রাগ হচ্ছে, তার মানে বুঝবে সেই মুহূর্তে তোমার আহ পিঠাও তো পরীক্ষা। মঙ্গল অ্যাক্টিভ। যখন তুমি দেখতে পাচ্ছ এই জগতে কিছুই নেই, চল ছেড়ে দে, এ আমার না, এই জগৎ আমার না, এটাও তো এরকম পরীক্ষা কেতু। মনে হবে। হয়, তখন ওটা কেতু অ্যাক্টিভ হয়ে গেছে। যখন তোমার মনে হচ্ছে না না না, কেন ছাড়বো, আমার এটা চাই, আমার ওটা চাই, সব চাই, তখন রাহু। রাহু। যখন তোমার এমন মনে হচ্ছে ভাই বাদ দে, আয় গল্প করি, বন্ধুকে ডেকে দিলে বকর বকর বকর, কোনো মাথা মুন্ডহীন, 4 ঘন্টা কেটে গেল, কিচ্ছুই দাঁড়ালো না, কিন্তু বকে চলে গেলে, তখন বুধ অ্যাক্টিভ। যখন বন্ধু বিপদে পড়েছে, তোমায় ডাকলো, ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে, কি করবো, তুমি একেবারে সব জানতা, নিজে হয়তো কখনো প্রেমই করনি, কিন্তু সব জানতা হয়ে তাকে জ্ঞান দিয়ে যাচ্ছ, কত জ্ঞান, এই যে জ্ঞান দিচ্ছ, বৃহস্পতি। বৃহস্পতি। এইরকম ভাবে যত রকমের পারফিউম ইউজ করছো, সুন্দর করে সাজছো, কোথাও ঘুরতে যাবে, দেখবে দুটো বন্ধু, একজন বন্ধু 1 ঘন্টা আগের থেকে সেজে সাজতে শুরু করেছে, তার সাজাই শেষ হয় না, তুমি হয়তো একটু চুল আঁচড়ে চলে গেলে। যে মানুষটার মধ্যে ওই সাজগোজ করার প্রবণতা বেশি, তার শুক্র। মধ্যে অ্যাক্টিভ। এবং যে মানুষটা দেখবে যে ওয়ার্কাহুলিক, মানে ওর মধ্যে কাজ ছাড়া কিচ্ছু নেই, ভাই আজকে তোর বউ ভাত, দাঁড়া কাজটা কমপ্লিট করে আসি, আজকে তোর বিয়ে, দাঁড়া কাজটা কমপ্লিট করে আসি, এই শনি। কর্মপ্রবণ ব্যক্তি সে শনি। তো এই যে আমাদের গ্রহের কারকত্তা জানার মজাটাই হচ্ছে, কাল সকাল থেকে তোমরা প্রত্যেকে শুরু করবে এই গ্রহগুলোকে খুঁজে বেড়ানো। এই যে নাম বলেছিলাম, তার মানে এইটা হচ্ছে এখন এই গ্রহ, এই যে তুমি বুঝে গেলে, লিঙ্ক করে ফেলে, সারাটা দিন সারাটা বিষয়বস্তুর সঙ্গে, এবং রাস্তাঘাটে যেখানে যেখানে যাবে সবকিছুতে জ্যোতিষ খুঁজে পাবে। আচ্ছা, হলো। এরপরে ম্যাডাম আমরা যখন ম্যাডাম যখন মানে কি করব খুঁজে পাচ্ছি না, সেটা কি? যখন তুমি কি করবে, কেতু। মানে ফ্রাস্ট্রেটেড রয়েছে, সেটা কি, মানে কি করব, এটা করব না ওটা করব, আবার সেটা করব না এটা করব, এই রকম যখন হয় তুমি তখন। কনফিউজড রয়েছে, তাই তো, হ্যাঁ, যখন তুমি হ্যাঁ, হ্যাঁ, ডিসাইড করতে পারছো না যে কি করবো, হ্যাঁ, এইটা হ্যাঁ। হচ্ছে ডিসিশন মেকার আমাদের হচ্ছে চন্দ্র, মন, মন স্থির করা এবং বুদ্ধি। মানে প্রথমে তোমাকে চন্দ্র। আগে মনটাকে ঠিক করতে হবে এবং হুম। বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে তুমি কোনো ডিসিশন নিতে পারবে। তোমার মন মা- যখন অস্থির, তুমি যখন হ্যাঁ, মনটাকে শান্ত করতে পারছো না, তখন তুমি কোনো কাজেতেই মনোনিবেশ করতে পারবে না। মনটা পাগল পাগল, মানে এই রান্না করতে যাচ্ছি ভাল লাগছে না, এই বন্ধুদের সাথে সবাই গল্প করছে ভাল লাগছে না, বাচ্চাকে পড়াতে বসবো ভাল লাগছে না, মানে মন যখন অস্থির তখন তুমি কিন্তু কোন রকম ডিসিশন নিতে পারবে না। তার মানে প্রথমে মনের কারক গ্রহ সে হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র। পরবর্তীকালে আমরা যে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করছি, মনটা শান্ত হয়ে গেল, কোনো একটা হ্যাঁ। পরীক্ষায় আমরা মনটা শান্ত করলাম, এবং হুম। আমরা একটা বুদ্ধি, মন শান্ত করার পরে একটা ডিসিশনের দিকে যাবো যে এইটা তাহলে করি, তখন বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি। তাহলে যখন বুঝ- আমরা ডিসিশন নিতে পারছি না, তার প্রধান কারক হচ্ছে চন্দ্র। এবং এই চন্দ্র চন্দ্র। যখন যখন মানে আমরা যে 7টা দিন, সোম থেকে রবি পর্যন্ত যে 7টা দিন আছে, তো সোমবার হচ্ছে চন্দ্রের নির্ধারিত দিন, মঙ্গলবার মঙ্গলের নির্ধারিত দিন, বুধবার বুধের নির্ধারিত দিন, এরপর পরপর করে রবি পর্যন্ত। প্রত্যেকটা দিনেই কিন্তু প্রত্যেকটা গ্রহের আয়ত্তে থাকে। এবং এই চন্দ্র আমরা আগে পড়েছি, একটা রাশি অতিক্রম করে হচ্ছে 54 ঘন্টায়, অর্থাৎ 2.5 দিন একটা একটা রাশিতে থাকে। এই ঘুরতে 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 চন্দ্র যেদিন শনির ঘরেতে এসে উপস্থিত হয়, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষের কম বেশি ডিপ্রেশন তৈরি হয়। শনি যে এই শনির চন্দ্রের সঙ্গে মনের কারক যেহেতু, যখন ঘুরতে ঘুরতে রাহু এসে উপস্থিত হয়, রাহুর সঙ্গে সংযোগ করে, তখনও কিন্তু মনের মধ্যে এই এলেবেলে চিন্তা ভাবনা, মন অস্থির হয়ে যাওয়া, কি করব, আমরা ফ্রাস্ট্রেশন লেভেল হাই হয়ে যাওয়া, এগুলো কিন্তু হয়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। কেমন ম্যাম রাহুর ম্যাম দিনটা তাহলে কোনটা? আজ ম্যাম রাহুর দিন কোনটা? রাহুর দিন হয় না, মানে যখন গোচরে প্রত্যেকটা, মানে এখন যে ট্রানজিট পিরিয়ড হয়,
বর্তমানকালে রাহু অবস্থান করছে হচ্ছে মীন রাশিতে। এবার চন্দ্র তো ঘুরছে, ঘুরতে 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 চন্দ্র কি করলো, যেখানে রাহু বসে আছে সেই ঘরে এসে উপস্থিত হলো। যখন যেদিন উপস্থিত হলো সেই দিন থেকে শুরু করে আগামী 54 ঘন্টা সে রাহুর সঙ্গেই সহাবস্থান করবে, এবং তখন মনের দফা রফা শেষ, মন একদম পাগল পাগল। যেই দিনগুলো আপনাদের এরকম ভাবে আজকে কোনো কারণ নেই কিন্তু মনটা বড্ড উচাটনে রয়েছে, সেই দিন যখন আপনারা দেখবেন, বিচার করতে পারবেন, দেখবেন যে চন্দ্র হয় খারাপ কোনো রাশিতে বসে আছে, খারাপ কোনো নক্ষত্রকে কানেক্ট করেছে, বা খারাপ কোনো অবস্থানে সে বসে আছে। এটা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এবার প্রথমে লিখে ফেলি রাহু রবি। ম্যাম তার মানে এখন আমাদের সবারই বৃহস্পতির চলছে, একদম না বুধের চলছে। বুধ এবং বৃহস্পতি, বুধ বৃহস্পতি এবং সঙ্গে রাহু। কিরকম ভাবে রাহু, আমরা সবাই কিন্তু মোবাইল বা ল্যাপটপে কাজটা করছি, হ্যাঁ, জ্ঞান অর্জন। ল্যাপটপ এবং মিডিয়া, এই যে যত সব কানেক্টিভিটি, এগুলো কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে সান রবি সে হচ্ছে লগ্নের কারক গ্রহ। তারপরে চন্দ্র মাতৃভাবের কারক গ্রহ। এই জিনিসটা একটু বুঝিয়ে দিই যে চন্দ্র, আমরা আগে বললাম চন্দ্র হচ্ছে মন, এখন বলছি চন্দ্র হচ্ছে মাতৃভাবের কারক গ্রহ। এইটা হচ্ছে কালপুরুষের নৈসর্গিক ভাবের কারকতা। অর্থাৎ মনে করুন আপনাদের মধ্যে কারোর মেষ লগ্ন, কারো বৃষ লগ্ন, কারো কন্যা লগ্ন, বা কারোর তুলা লগ্ন, লগ্ন যাই হোক, লগ্ন সাপেক্ষে 4 নম্বর ঘর থেকে আমরা মায়ের বিচার করি। যখন ভাব শিখবো তখন আমরা জানবো, কিন্তু তথাপি প্রত্যেকটি লগ্নের মায়ের বিচার চন্দ্রকে দিয়েই করতে হবে। অর্থাৎ এই যে চন্দ্র, সে সার্বিক ভাবে প্রত্যেকের জন্য মাতৃভাবের কারক। কমপ্লিট বুঝলাম, মানে বুঝতে পারলাম। এরপরে লিখুন হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভাতৃভাবের কারক, ভাইয়ের কারক। লগ্ন সাপেক্ষে যখন বিচার শিখবো তখন আমরা 3 নম্বর এবং 11 নম্বর ঘর থেকে বড় ভাই এবং ছোট ভাইয়ের বিচার করব, কিন্তু সার্বিক ভাবে সমস্ত লগ্নের সাপেক্ষে ভাতৃভাবের কারক হচ্ছে মঙ্গল। ম্যাম 3 আর 11 নম্বর ঘর থেকে দাদা বা ভাই বিচার করা হয়। এখন এখন ওগুলো জানতে হবে না, আমরা যখন ভাবটা শিখবো তখন ওগুলো আমরা প্রত্যেকটা শিখবো। এখন শুধুমাত্র আমরা এই গ্রহটাকে শিখি, ভাবের ক্লাসে আমরা অনেক বিস্তারিত ভাবে শিখবো। এখন বোঝানোর সুবিধার্থে এই কথাগুলো আমি বলছি, এখন এগুলো লেখার দরকার নেই, এখন শুধু গ্রহগুলোই লিখুন। ফেব্রিক কালার দিয়ে অ্যাক্রিলিক কালার না এটা? ম্যাম কারোর যদি 12th হাউসে চন্দ্র থাকে তাহলে তার মাকে 12 প্রশ্ন এখন নয় দিদি, অনেক সমস্যা হয়ে যাবে। প্রশ্ন লিখে রাখুন, ওগুলো লিখে রাখো, আপনি গ্রুপে দেবেন। আচ্ছা, এরপরে লিখুন বুধ। বুধ হচ্ছে কর্মের কারক, এক্ষেত্রে কর্মের কারক হচ্ছে বুধ, 10ম ভাবের কারক গ্রহ লিখে রাখুন। সবার সাপেক্ষে বুধ হচ্ছে 10ম ঘরের কারক গ্রহ। বৃহস্পতি লিখুন ধনভাব বা 9ম ভাবের কারক গ্রহ। ধনভাব বা 9ম ভাবের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ লিখে রাখতে পারেন। এরপর শুক্র জায়া ভাব বা 7ম ভাবের কারক গ্রহ। কি ভাব ম্যাডাম? জায়া বা 7ম ভাব, 7ম ভাবের কারক গ্রহ লিখে রাখুন। জায়া মানে কি? স্ত্রী, যেটাকে স্পাউস বলা হয়। ও ম্যাম এটা জায়া ভাব বলছে, তার মানে কি স্বামীর জন্য কি আলাদা হয়, মানে স্ত্রীর জন্য বলছেন তাহলে? জায়া ভাব, জায়া স্ত্রী বিচার করা হয় এবং স্বামী বিচার করাও হয়। স্বামী মূলত হয়, তো শুক্র থেকে বিশেষ করে স্ত্রী নির্ণয় করা হয়। এবার লিখুন হচ্ছে শনি, সে হচ্ছে 8ম ভাবের কারক গ্রহ।
পীড়া বা মৃত্যু ব্রাকেটে লিখে রাখুন। ম্যাডাম মৃত্যু। মৃত্যু বা পীড়া, পীড়া। ম্যাম মঙ্গলটা কি বলেছিলেন? ভাতৃ, ভাই, ভাতৃভাবের কারণ। তাহলে কমপ্লিট হয়েছে? কমপ্লিট? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা প্রথমে জেনে গেলাম যে কারকত্ব কাকে বলে। এবার আমরা কারকত্বটাকে 3টে ভাগে ভাগ করব। কি কি কারকত্বের ভাগ? একটা হচ্ছে গ্রহের কারকত্ব। 1 নম্বরে লিখুন কারকত্বের ভাগ। রাহু কেতু হবে না? না, রাহু কেতুকে কোনো ঘর দেওয়া হয়নি। রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই। রাহু যে ঘরে বসে সেই ঘরের অধিপতির মতন ফল দেয়, তাদের নিজস্ব কোনো ঘর নেই। ম্যাম শব্দটা কারকত্ব তো? হ্যাঁ, কারকত্ব, কয় আকারে কা, র, ত, তয় বফলা কি, ক তয় বফলা। ম্যাম এটা কোথায় লিখবো ম্যাম? একটা যে কোনো আপনার পৃষ্ঠায় লিখুন শুধুমাত্র। কি লিখবো ম্যাম? কারকত্বের কারকত্বের শ্রেণী বিভাগ, কারকত্বের শ্রেণী বিভাগ, কারকত্ব কত প্রকারের হয় সেটা লিখুন। মানে আমরা যখন প্রেডিকশন করব তখন আমাদের কোন কোন কারকত্বকে মাথায় রেখে প্রেডিকশন করতে হবে, সেগুলো হচ্ছে 1 নম্বরে আমরা করব হচ্ছে গ্রহের কারকত্ব। মানে যে প্ল্যানেট গুলো বিচার করব সেই প্রত্যেকটা গ্রহের নিজস্ব কিছু কারকত্ব আছে, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম। সেই নিজস্ব কারকত্ব প্রত্যেক লগ্ন সাপেক্ষে আনচেঞ্জেবল, তাদের সেই কারকত্ব গুলো থাকেই, তারপরে তারা ভাবের কারকত্ব পায়। তো এই যে 3টে কারকত্ব কৃতি ভাবের কারকত্বের যে শ্রেণী বিভাগ, প্রথম হচ্ছে গ্রহের কারকত্ব। 3টে ভাগ, 3টে ভাগ। প্রথম হচ্ছে গ্রহের কারকত্ব, দ্বিতীয় হচ্ছে রাশির কারকত্ব, তৃতীয় হচ্ছে ভাবের কারকত্ব। মানে আমরা যেমন জানলাম যে সূর্য হচ্ছে পিতার কারক, চন্দ্র হচ্ছে মাতার কারক। তো প্রত্যেক লগ্ন সাপেক্ষে সূর্য কিন্তু চন্দ্রের কারক এবং সূর্য হচ্ছে পিতার কারক এবং চন্দ্র হচ্ছে মাতার কারক, এটা কিন্তু প্রত্যেক লগ্ন সাপেক্ষেই হবে। কিন্তু রাশি সাপেক্ষে কিভাবে হবে? রাশি সাপেক্ষে এই কিছু কিছু কারকত্ব আছে যেটা হচ্ছে গ্রহের উপরও প্রভাবিত হবে। যেমন কি আমরা জানি যে আমরা কর্কট রাশি থেকে বিচার করেছিলাম, যে কর্কট রাশি থেকে আমরা হৃৎপিণ্ড বিচার করেছিলাম, বক্ষ। তো এই জন্য সূর্যের ক্ষেত্রে কিন্তু সূর্যকে ওই হৃৎপিণ্ডের কারকত্ব দেওয়া হয়েছে। এবার ভাবের কারকত্ব, প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে 12খানা ভাব হবে এবং প্রত্যেকটা ভাবের কারকত্ব কিন্তু আলাদা হবে। সেটা আমরা এখন শিখবো না, আরো 2-3টে ক্লাস পরে শিখবো। তো কারকত্ব 3 প্রকার: লগ্নের কারকত্ব, রাশির কারকত্ব এবং ভাবের কারকত্ব। শরীর শক্তি নেই আজকে, পাচ্ছি না। এই 3টে সংমিশ্রণ ঘটিয়েই আমাদের প্রেডিকশন করতে হবে। এবার প্রত্যেকটা গ্রহের একটা করে নাম্বার থাকে, সেই নাম্বারগুলো লিখে দেবেন। রবির নাম্বার হচ্ছে 1, দশ, 28, 19 এই সব নাম্বারগুলোকে দেখুন যোগ করলে 1 দাঁড়াচ্ছে। মানে 10, 1, 0 কে যদি আমরা যোগ করি তাহলে 1 দাঁড়াচ্ছে। 9, 19 করলে 9 আর 1 10, সেই 1 দাঁড়াচ্ছে। 28, 2 আর 8 যোগ করলে 1 দাঁড়াচ্ছে। 1 দাঁড়াচ্ছে। এই সমস্ত যে এই সংখ্যাগুলো পেলেন, এই সংখ্যাগুলো এরপরে আপনারা যখন নিউমারোলজি শিখবেন তখন আবার পাবেন। এবং এই যে ডেট গুলো পেলাম, এই ডেট গুলোতে যাদের ডেট অফ বার্থ অর্থাৎ 28 তারিখ, 19 তারিখ, 10 তারিখ, 1 তারিখ, এই সংখ্যাটা কিন্তু রবি দ্বারা নিয়ন্ত্রিত সংখ্যা। তো ওই ব্যক্তির কিন্তু এই একটা সংখ্যা থাকে একদম 1 দিয়ে বা 10 দিয়ে। আর যখন আমরা পুরো বার্থ ইয়ার এবং বার্থ মান্থ যখন পুরো এরকম যোগ বিয়োগ করে এরকম 1 পেয়ে যাব, তখনও কিন্তু সেই মানুষটার জীবনের উপরে রবির একটা প্রভাব থাকবে।
তো সেই রকম ভাবে চন্দ্রের নাম্বার হচ্ছে 2। 11 যা যা করে আমরা 2 পাবো, সেই প্রত্যেকটা সংখ্যা যেখানেই ওরকম ভেঙে যোগ করে 2 আসবে, সেই সংখ্যাটা হচ্ছে চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। এরপর 3 নম্বর সংখ্যা বৃহস্পতি। বৃহস্পতি। ম্যাম প্রথম দিন না আমাদের স্যার যে ক্লাস নিয়েছিলেন ওখানে এটা করিয়েছিলেন নিউমারোলজিটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কাছে লেখা আছে এটা? না ম্যাডাম বলুন। আচ্ছা আচ্ছা, লিখুন লিখুন। 3 নম্বর হচ্ছে বৃহস্পতি, 4 নম্বর হচ্ছে রাহু, 5 নম্বর হচ্ছে বুধ, 6 শুক্র, 6 শুক্র, কেতু হচ্ছে 7, 8 শনি, 9 মঙ্গল। 9 আচ্ছা, এবার একটা কারোর ডেট অফ বার্থ বলুন, বলে যোগ করে কি সংখ্যা আসছে একটা এক্সাম্পল হিসেবে দিন। ম্যাম 4 11 পুরোটা বলুন। 11 কত মাস কোন বছর পুরোটা বলুন। 11th ডিসেম্বর 1992, মানে 11 12 1992। 1992। হ্যাঁ, তাহলে এই 11টাকে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তারপরে 2 এর 1 3। ম্যাডাম আরেকবার ম্যাডাম বুঝতে পারলাম না এটা। মানে তোমার যে একটা জন্মের তারিখ আছে তো, তোমার জন্মের হ্যাঁ, তারিখ, সেই হ্যাঁ। জন্মের তারিখটা তুমি প্রথমে লেখো, তোমারটা লেখো, ঠিক। লিখে প্রত্যেকটা সংখ্যা যোগ করো পরপর করে, দেখো কত হচ্ছে। ঠিক আছে। মানে ও যেমন বলেছে 11, তারপরে 12, তারপরে হচ্ছে 1992, তা প্রত্যেকটা সংখ্যা যোগ করো। কত হয়েছে শিল্পা? দাঁড়ান ম্যাম এখনো হয়নি, উনি করছি খুব ma'am। ইমোশনাল, চন্দ্রের ইয়ে বেশি আছে, ইমোশনাল। ম্যাডাম সব যোগ করে 4 এই 1 এসছে। 2 আর 3 আর 2 5, 5 আর 6, 6 7 8, 8 আর 10 18, 26 আসলো তো আমাদের। 26 হচ্ছে ম্যাম। 26 যোগ করে 8 হলো, 8 হলো। তাহলে এই ম্যাডাম বলছি সালটাও কি যোগ করতে হবে? পুরোটা কে বললো যে পুরোটা? এক এসে কে বললো? ওটা আমার কথা বললাম ম্যাডাম আমি। ও তোমার, আচ্ছা। তাহলে যার যার ডেট অফ বার্থের উপর যে সংখ্যাটা আমরা পাচ্ছি, মানে যেমন এই শিল্পার আমরা 8 পেলাম, তার মানে এই মেয়েটির উপরে শনিদেবের প্রভাব থাকবে। এই মেয়েটি কিন্তু কর্মপ্রবণ ব্যক্তিত্ব হবে, নীতিপরায়ণ হবে এবং আধ্যাত্মিক প্রবণতার হবে। ফাঁকিবাজ এই জিনিসটাও পছন্দ করবে না। যা যা শনির কারকত্ব এই মেয়ের মধ্যে কিন্তু সেই সব বৈশিষ্ট্য থাকবে। শিল্পার আছে কি? একদম ম্যাম। আর ম্যাম ইমোশনালও হবে, কারণ 2 বার 2 আছে ম্যাম। হ্যাঁ, এটা নিউমারোলজির পরবর্তী সংখ্যা, আমরা ভাঙছি না, আমরা একটা সংখ্যা যাচ্ছি। আমরা এই সংখ্যাটা আমরা নিউমারোলজির কাজ করছি না, বুঝতে হবে। ম্যাডাম এখানে 2022 এলো। কার 2022? ম্যাডাম আমার দীপিকা 2022, তাহলে জিরোর তো কোনো ভ্যালু নেই। তাহলে ধরো না। 2 2 4 আর 2 6 ঠিক করে যোগ করেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও যেটা ফল বেরোবে সেটাকেও যোগ করতে হবে। একদম একটা সংখ্যায় নিয়ে চলে আসতে হবে, সবাইকে যোগ করে একটা সংখ্যা। এবার এই ও, যে ঠিক, সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যা কোন গ্রহ নির্দেশ করছে, সেই ব্যক্তির উপর ওই গ্রহের কিন্তু ঠিক। প্রভাবটা বেশি থাকবে। মানে শুক্র হচ্ছে 6 হচ্ছে। হ্যাঁ, তাহলে যদি শুক্র হয় তাহলে তোমার উপর শুক্রের প্রভাব বেশি থাকবে। ওই সৌভিক নাকে ও যেমন বললো ও চন্দ্র, তা মানে 2 না 1 বললো কি জানি। যাই হোক, যে গ্রহের আমরা সংখ্যাটা পাবো আমাদের উপর সেই গ্রহের প্রাথমিক একটা প্রভাব কিন্তু থাকবেই। তারপরে আমাদের লগ্ন, তারপর আমাদের রাশি, তারপর আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রহের অবস্থান, সেগুলো পরবর্তীকালে বিচার্য। ঠিক আছে, এটা আমাদের প্রাথমিক গেল। ম্যাম 4 হলে? রাহু, তাহলে রাহু। ম্যাম আপনি যেটা পুরোটা সংখ্যা যোগ করে বললেন ওটাকে ডেস্টিনি নাম্বার বলে না? হ্যাঁ,
ডেস্টিনি নাম্বার বলে তারপরে ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার। এই সব নাম্বার গুলো আমরা যাব না, আমরা নিউমারোলজি ক্লাস করছি না, এখানেই থামতে হবে। বিষয়বস্তু হচ্ছে আমরা ওই যে শব্দগুলো, সেই শব্দ হচ্ছে নিউমারোলজির যেদিন ক্লাস হবে সেদিনকার। আমাদের শুধু আজকে জানা, আমরা এখন বৈদিক জ্যোতিষের ক্লাস করছি, গুলিয়ে ফেললে হবে না কিন্তু। আমরা অনেক কিছু জানবো, আমরা ট্যারোট থেকে কিছু শিখবো, আমরা কেপির থেকে কিছু শিখবো, এই ওই সেইখান থেকে অনেক কিছু শিখবো, কিন্তু আমাদের গুলিয়ে ফেললে চলবে না। আমরা এখন বৈদিক অ্যাস্ট্রোলজির ক্লাস করছি, আমাদের এখানেই থামতে হবে যে কোন গ্রহ কোন সংখ্যাটাকে নির্দেশ করে, এইটুকুই আমাদের কাজ। যখন আমরা ম্যাম করবো তখন ম্যাম কনসে যাবো। আপনি যে বোঝালেন, প্রথমে আমরা এই নাম্বারটাকে ধরবো, দেন লগ্নকে, দেন আর কি কি বললেন ধরতে হবে? না, লক্ষ্য করুন। প্রথম কথা হচ্ছে আমাদের যার যেটা ডেট অফ বার্থ আছে, পুরো সংখ্যাগুলোকে যোগ করে যে সংখ্যাটা পাবো, সেটা 8 হোক, 2 হোক, 4 হোক, 7 হোক, যাই হোক, আমাদের প্রাথমিকভাবে সেই গ্রহের প্রভাবটা আমাদের উপর থাকবে। যেমন শিল্পা বললো, হ্যাঁ ম্যাম সবকটা আছে। এরপর আমাদের লগ্ন জানতে হবে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা লগ্ন আছে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা রাশি আছে, প্রত্যেক ব্যক্তির চরিত্র বা সেই ব্যক্তি কেমন হবে এইটা কিন্তু ডিপেন্ড অন তার লগ্ন বা রাশি থেকে। হ্যাঁ, তো এরপরও আরো প্রচুর ব্যাখ্যা আছে, যেমন কি নক্ষত্র ওয়াইজ ব্যাখ্যা হবে, তো সেগুলো ধীরে ধীরে আমরা জানবো। কিন্তু প্রাথমিকভাবে আমরা এই সংখ্যা থেকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের উপর কোন গ্রহের প্রভাবটা বেশি। যার যে সংখ্যাটা আসবে, আজকে লিস্ট দিয়ে দিলাম, সেই সংখ্যা অনুযায়ী তার উপর সেই গ্রহের প্রভাব হলো। ম্যাম তাহলে একবার একটুখানি মানে দেখে নিচ্ছি ঠিক লিখেছি কিনা। রবি এক, পরে দেখে নেবেন, এখন সময় দেওয়া যাচ্ছে না আমাদের আচ্ছা। ক্লাস শেষের দিকে। আমি সূত্র শিখিয়ে দিলাম, যত আপনাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব আছে, সবার বার্থ ডিটেলস নিয়ে যোগ করে করে দেখবেন, কেমন? আচ্ছা, এরপর আমরা আজকে একটু রবির কারকতাটা ডিটেলসে জানবো, একটু বিস্তারিত ভাবে। আমরা জানি যে কল্পনা করা হয় সীমাহীন নীল আকাশে ভগবান বিষ্ণু শায়িত আছেন এবং তার নাভি পদ্মের থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা এবং এই ব্রহ্মাণ্ডের। আমরা জানি যে ব্রহ্মার হচ্ছে 4টি মাথা, এই 4টি মাথা এক একটি তত্ত্বকে নির্দেশ করে। অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই তত্ত্বগুলোকে ওই 4টি মাথা নির্দেশ করে। এবং আমাদের এই যে জগৎ, সৌরজগৎ, এই সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে রবি, সান। প্রথমে শোভা কুমার দিদি আপনাকে একটু বলছি, আপনার তো বাংলায় বুঝতে অসুবিধা হয়, যেগুলো বুঝতে অসুবিধা হবে আপনি একটু দয়া করে লিখে রাখবেন, পরে গ্রুপে আলোচনা করে নেবো। আজকে গল্পের মতন করে একটু শোনার চেষ্টা করুন। হ্যাঁ, গল্পের মতন করে আজকে আমরা রবিকে একটু চিনবো। সৌরজগতের যা কিছু সৃষ্টি, যা কিছু তৈরি, যা কিছু উৎপত্তি হয়, তার কারক হচ্ছে রবি। তো এই কারণে রবিকে বলা হয় সৃষ্টির কারক গ্রহ, রবিকে বলা হয় পিতার কারক গ্রহ। কারণ কি, যা কিছু জন্ম হচ্ছে, সেই জন্মটা যদি সূর্য না থাকতো তাহলে সেটা সম্ভব ছিল না। সেই কারণে রবিকে বলা হয় পিতার কারক গ্রহ। এবং সৌরজগতে যতগুলো গ্রহ আছে তারা প্রত্যেকেই এই সূর্যের দ্বারা কিন্তু প্রতিপালিত হচ্ছে। আমরা জানি যে সূর্য কোনো কঠিন পদার্থের একটা কোনো গোলক নয়। সূর্য কি? সূর্য হচ্ছে কয়েকটি গ্যাসীয় স্তর, মূলত হিলিয়াম দ্বারা তৈরি কিন্তু একটা গোলক। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বিজ্ঞানের ভাষা। তো সূর্য পৃথিবীর থেকে আছে 9,30,00,000 মাইল দূরে। আর তার যে আয়তন, বলা হচ্ছে যতগুলো গ্রহ আছে সেই সবকটা গ্রহকে একত্রিত যদি করা হয় তাহলে যে পরিমাণটা হবে, যে আয়তনটা হবে, তারও নাকি 750 গুণ বড় হচ্ছে রবি। তাহলে তার আয়তনটা জাস্ট একটু কল্পনা করুন। এইবার এই রবিকে কল্পনা করা হয় যে রবি হচ্ছে এমন একজন দেবতা যার একটা রথ আছে, এই রথটা 7খানা ঘোড়া বিলে টেনে চলেছে। তো এই যে 7খানা ঘোড়া, সেই 7খানা ঘোড়া কিন্তু
সূর্যের 7খানা রশ্মির প্রতীক। আমরা মোটামুটি বেনিয়া সকালবেলা ছোটবেলায় সবাই পড়েছি যে সূর্যের যে 7খানা রশ্মি আছে, ওই বেগুনি, নীল, কমলা ইত্যাদি, তাদের এক একটা প্রতীক। এই প্রত্যেকটি রশ্মি দ্বারাই এক একটি গ্রহ কিন্তু পোষিত হয়, অর্থাৎ এক একটি গ্রহ যে পুষ্ট হয়, যে পরিপালিত হয়, সেইগুলো কিন্তু রবির এই রশ্মিগুলোর দ্বারা। এই 7টি রশ্মির বিভিন্ন নাম আছে, সেইগুলো কি কি? যেমন হচ্ছে একটা হচ্ছে সুষুম্না, একটা হচ্ছে সংযত, একটা হচ্ছে বসু, একটা হচ্ছে অর্বাবসু, একটা হচ্ছে বিশ্বশ্রবা, একটা হচ্ছে বিশ্বকর্মা, আর একটা হচ্ছে সর। এই যে 7টি রশ্মি, এই 7টি রশ্মির দ্বারা কিন্তু প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা ভাবে পোষিত হয়। যখন আমরা এই পরপর গ্রহগুলোকে পড়বো, গ্রহের কারকতা, তখন জানবো যে কোন গ্রহ কোন রশ্মি দ্বারা সূর্যের কোন রশ্মি দ্বারা হচ্ছে মানে প্রতিপালিত হচ্ছে। তো এই যে সূর্য, যেহেতু আমরা জানলাম যে সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ, তো সূর্যের এই যে আমাদের ফলিত জ্যোতিষে সূর্যের কি কি ভূমিকা আছে, সেইখানে জানতে গেলে জানবো আমরা, যদি কোনো ব্যক্তির জন্ম চার্টে সূর্য বা রবি সে যদি ভালো অবস্থায় থাকে, পাওয়ারফুল অবস্থায় থাকে, সূর্য হচ্ছে জীবনী শক্তির কারক, তো সেই ব্যক্তির মধ্যে জীবনী শক্তি এবং উদ্ভাবনী শক্তি, যে পাওয়ার, এগুলো কিন্তু ভালো থাকবে বা বেশি পরিমাণে থাকবে। আর যদি রবি খারাপ অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে এই উদ্ভাবনী ক্ষমতা বা জীবনী শক্তি সেগুলো কিন্তু একদমই কম থাকবে। এবং সূর্য পিতার কারক গ্রহ, যেটা আমরা বললাম, সেই কারণে সূর্য যদি কারোর জন্মচার্টে খারাপ অবস্থায় থাকে, তাহলে ওই ব্যক্তির পিতার জন্য মানে বাবার জন্য কিন্তু ফল ভালো আসবে না। যদি খারাপ থাকে তাহলে বাবার আত্মসম্মান, বাবার প্রতিপত্তি ইত্যাদি কিন্তু বিনষ্ট হবে। আর যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির বাবার জন্য ওটা খুব ভালো, সেক্ষেত্রে বাবার সম্মান বৃদ্ধি হবে, বাবার প্রতিপত্তি, যশ, নাম বৃদ্ধি হবে ইত্যাদি গুলো কিন্তু আমরা রবি থেকে বিচার করব। এবার আরেকটা কথা, যেটা হচ্ছে রবি যখন জন্মচার্টে সর্বোপরিভাবে বিনষ্ট হবে, মানে রবি যখন ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত থাকবে জন্মচার্টে, আমরা যখন পরবর্তীকালে এগুলো বিশ্লেষণ করা শিখবো তখন বুঝবো, তখন কিন্তু ওই ব্যক্তির আয়ু, পরমায়ু, জন্ম কত বছর সে বেঁচে থাকবে, এই যে ক্যালকুলেশনটা, সে তার আয়ু কিন্তু বিনষ্ট হয়। অর্থাৎ যদি রবি পরিপূর্ণভাবে বিনষ্ট হয় তাহলে ব্যক্তি আয়ু বেশি দিন থাকে না, এটাও একটা বিচার্য বিষয়। এইবার আমরা আজকে শিখছি যে রবির কারকত্ব, ইহ জগতে, আমাদের মনে, আমাদের শরীরে, সমাজে কোথায় রবি কি কি বিষয়বস্তুকে নির্দেশ করছে সেগুলোকে আমরা আজকে জানবো। তাহলে প্রথমে আগে জেনে নিই যে আমাদের মনের মধ্যে রবি কোন দিকগুলোকে নির্দেশ করছে। প্রথমেই হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ হচ্ছে রবি, তারপর আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আত্মাভিমান এবং নিজের সম্পর্কে উচ্চ ভাবনার যা কিছু, সবই কিন্তু আমাদের মনের মধ্যে এই যে বিষয়বস্তুগুলো, এই সবই কিন্তু নির্দেশ করে হচ্ছে রবি। তাহলে আমার মনের মধ্যে এই যে বিষয়বস্তু, যে বিষয়বস্তু আছে, সেগুলোর কোন কোন, আমাদের মনের মধ্যে অনেক কিছু চলে, কিন্তু তার মধ্যে কোনগুলো রবি দ্বারা নিয়ন্ত্রিত সেটা আমরা বুঝলাম। যে কারণে দেখবেন রবি যদি কারোর পীড়িত থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে ইগো প্রবলেম, আত্মঅভিমান, মানে আমি এটা পারি, আমার দ্বারা এটা হয়, এটা আত্মবিশ্বাস, কিন্তু এটা আমিই পারি, আমি ছাড়া আর কেউ করে দিতে পারবে না, এটা হচ্ছে আত্ম অহংকার, যেটা ভালো জিনিস নয়। তো সেই আত্ম অহংকারটা কিন্তু যদি রবির খারাপ প্রভাব থাকে তখন কিন্তু ব্যক্তির মধ্যে প্রকটিত হয়। এই হলো মনের কথা। এরপর আমরা মন ছাড়াও দেখবো যে আমাদের শরীরের মধ্যে কোন কোন জিনিসগুলো রবি নির্ধারণ করে। ম্যাম, হ্যাঁ বলুন।
বললাম যে ওই মনের মধ্যে বললেন না যে আমাদের ইচ্ছাটাও রবি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর কি। উচ্চ তো আশা বলতে আমরা উচ্চ আমাদেরকে হায়ার ভাবে তো দেখতে পছন্দ করি। এবার আচ্ছা আচ্ছা সেই যে ইচ্ছেটা যে আমরা ঠিক কোন লেভেলে নিজেকে দেখতে চাই, এই যে নিজেকে তুলে ধরা, আমার এখন জল খেতে ইচ্ছে করছে, ফল খেতে ইচ্ছে করছে, এই ইচ্ছেগুলো নয়, নিজেকে আচ্ছা আচ্ছা তুলে ধরার ইচ্ছে। সেই ইচ্ছেগুলো ওখানে ওটাই একটু কনফিউজ হয়ে গেছে আমি, যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা তো রাহু থেকে আসে, তো এখানে ঠিক আছে উচ্চাশা। উচ্চ আশা, যা কিছু উচ্চ তাই হচ্ছে রবির দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, শরীরের মধ্যে আসি, শরীরের মধ্যে কোন কোন জিনিসগুলো রবি নিয়ন্ত্রণ করে। প্রথমেই চলে আসবো হৃৎপিণ্ড, তারপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে কার্যকারিতা সেটাকে নিয়ন্ত্রণ করে রবি। এই যে রক্ত সঞ্চালন, যদি হৃৎপিণ্ড সঠিকভাবে পাম্পিং না হয় তাহলে যে রক্তের যে সঞ্চালন সেটা ব্যাহত হবে, তো সেটাও রবির দ্বারাই নিয়ন্ত্রিত। এছাড়াও শিরা উপশিরারও যা কিছু কার্যক্ষমতা সেটাও রবি দ্বারা নিয়ন্ত্রিত। তারপর হচ্ছে আমাদের ভিতরকার যে জীবনী শক্তি সেটাও কিন্তু রবি দ্বারা নিয়ন্ত্রিত। চোখের দৃষ্টি কেমন হবে, মানে আই পাওয়ার, সেটাও কিন্তু রবি দ্বারা নিয়ন্ত্রিত। এই গেল শরীরে। এরপর আমরা আসব সমাজে। সমাজে কি কি জিনিস সমাজের মধ্যে কোন কোন জিনিস রবি দ্বারা নিয়ন্ত্রিত সেটা আমরা এবার দেখে নেব। সেটা হচ্ছে আমাদের নাম যশ, আমাদের নেতৃত্ব দান, আমাদের ঔদার্য, গৌরব, সম্মান, হ্যাঁ, আড়ম্বর, জাঁকজমক, যা যেখানেই এই জিনিসগুলো আমরা দেখব সেই জিনিসগুলো সেখানেই কিন্তু সেই বিষয়বস্তুগুলো রবি দ্বারা নিয়ন্ত্রিত। এই প্রত্যেকটা কারকত্বের নোটস আপনারা পেয়ে যাবেন ডিটেলস, আরো অনেক কারকত্ব আপনারা পাবেন এবং সেগুলো মনে রাখার দায়িত্ব একান্তই আপনার। তাছাড়াও কোন মানে আমরা পড়াশোনার খাতিরে কিছু কারকত্ব আজ শিখছি। আচ্ছা, এরপর লিখি বাহ্য জগতে, মানে মন পেলাম, শরীর পেলাম, সমাজ পেলাম। এবার গোটা প্রকৃতি এবং গোটা বাহ্য জগতে কোন কোন জিনিসপত্রগুলো রবি নিয়ন্ত্রণ করে সেগুলোর মধ্যে আমরা প্রথমেই জানবো হচ্ছে পর্বত। আর নয় কিন্তু পর্বত, পর্বত, মন্দির, যে কোনো সরকারি কার্যালয়, অট্টালিকা, মানে বড় বড় যেগুলোকে বিল্ডিং বলা হয়, বড় বিল্ডিং, অট্টালিকা, রাজপ্রাসাদ, রাজা, প্রেসিডেন্ট, মালিক, যার আন্ডারে কাজ করা হয় সেই ব্যক্তি, স্বামী। স্বামী বলতে এক্ষেত্রে যখন আমরা তার প্রভুত্বটাকে মেনে নিই সেই স্বামী। আচ্ছা, সোনা, পারদ, তামা, পশুর মধ্যে হচ্ছে সিংহ, ঘোড়া, হাঁস। খাদ্যদ্রব্যের মধ্যেও প্রচুর কিছু পাওয়া যায়, কিছু শিখে রাখি আজকে, যেমন কি আটা, টমেটো, বেল, গম ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু রবি দ্বারা নিয়ন্ত্রিত, বা এই সমস্ত কিছুর কারকত্বগুলো হচ্ছে রবির কারকত্ব। কি কি অসুখ হয় রবির জন্য, যে অসুখগুলো হয় সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে হার্টের ব্যামো বা হার্টের অসুখ, চোখের অসুখ, টাইফয়েড, সানস্ট্রোক ইত্যাদি ধরনের রোগগুলো কিন্তু রবির থেকে আসে। এছাড়াও রবির সঙ্গে অন্য যে গ্রহের যখন সংযোগ হয় তাদের প্রভাবও কিন্তু পড়ে, সেটা আমরা যখন ভাবের কারকত্ব শিখবো তখন জানবো। তো এই গেল মোটামুটি আজকের দিনে আমাদের। আমি চেয়েছিলাম আর একটা গ্রহকে পড়িয়ে দেওয়ার, কিন্তু আজ আমাদের এই দিনের মতন সময় শেষ। এই পর্যন্ত আমরা আজকে রবির কারকত্ব দিয়ে শেষ করলাম। পরের দিন আমরা চন্দ্র থেকে কারকত্ব শুরু করব।
এবং সকলকে একটাই অনুরোধ, যে কারকত্বের নোটগুলো আজকে আমরা দিয়ে দেব সেগুলো আপনারা অবশ্যই প্রিন্ট আউট করিয়ে নেবেন, সযত্নে সেগুলোকে রাখবেন, এবং সেইগুলোর পড়া তৈরি করা কিন্তু একদম আপনার নিজের দায়িত্ব এবং সেটা করতেই হবে। কারণ আমরা সবাই মিলেই পরবর্তীকালে জ্যোতিষটাকে এগিয়ে নিয়ে যাব, ঋষিবাণীকে এগিয়ে নিয়ে যাব, আমাদের সবাইকেই কিন্তু তৈরি হতে হবে। পরবর্তীকালে আপনারাই আপনাদের মধ্যে থেকে কেউ বা কারা এই শিক্ষকতা জায়গাটা আসবে। সুতরাং মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর যার যার যে প্রশ্নগুলো তৈরি হয়েছে আজকের পড়া করতে গিয়ে ঝটপট করে নিজের খাতার থেকে তুলে আমাদের গ্রুপে আপনি লিখে ফেলুন। সেই বিষয়ে আমাদের 1 সপ্তাহ টাইম আছে, আমরা সেগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করব বা আলোচনা করব। ঠিক আছে? তো এই পর্যন্ত আজকের ক্লাস। ম্যাম নোটস গুলো কি প্রথম দিন থেকেই দেওয়া হবে, মানে প্রথম ক্লাস থেকে নাকি আজকের ক্লাস? প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে সমস্ত পড়াশোনা হয়েছে তার নোটস দিয়ে দিয়েছে পায়েল বলে বোধহয়, ও নোটস দিয়ে দিয়েছে। আর বাকি আজকের থেকে আমরা পিডিএফ দেবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ওগুলো পাইলের থেকে কালেক্ট করে নেবেন, দরকার হলে ম্যাম ওগুলো সব বাংলায় রয়েছে ম্যাম, ওইটার জন্যই আমি একটু চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বই আপনাকে বলছি, শোভা কুমার দিদি বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, লিখে রাখুন বইটা, যাদের যাদের বইয়ের প্রয়োজনীয়তা আছে আগের দিন আপনারা বলছিলেন তারা এখন বৃহৎ পরাশর ঘোড়া শাস্ত্র, বৃহৎ পরাশর ঘোড়া শাস্ত্র, এটা ইংরেজিতেও পেয়ে যাবেন, হিন্দিতেও পেয়ে যাবেন, বাংলাতেও পেয়ে যাবেন। যার আর একবার নামটা বলুন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বৃহৎ পরাশর ঘোড়া শাস্ত্র, বৃহৎ পরাশর ঘোড়া শাস্ত্র, গোড়া শাস্ত্র। হ্যাঁ, ঘোড়া HORA। ঘোড়াকে গোড়া বলে। হ্যাঁ, আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারছেন না তাদের জন্য গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা 3টে ভাষাতেই পেয়ে যাবেন। ম্যাম একটা জাস্ট কনফিউশন, শব্দটা ফলিত জ্যোতিষ অনুযায়ী তো আমরা তারাগ্রহ, দীপ্তগ্রহ আর তমগ্রহ পেয়েছি? পেয়েছি তো। ফলিত জ্যোতিষ অনুযায়ী তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ফলিত জ্যোতিষ। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। বেশ, তাহলে সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, খুব ভালো করে পড়াশোনা করুন। আবার সামনের সপ্তাহে আমি আসবো না, সামনের সপ্তাহে স্যার শেখাবেন, তারপরের সপ্তাহে আমার সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত সকলে খুব ভালো থাকুন। ঠিক আছে? কার্ড ট্যারোটা, ট্যারো নিউমারোলজি হয়ে যাবে, ট্যারোটা একটু শেষে। ট্যারোর কি আমাদের এর মধ্যে আছে স্যার? আমি দেখে আপনাদেরকে বলে দেবো ট্যারোটা বলে।